আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস হেলেটসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা বিখ্যাত পোয়েট উইলিয়াম ব্লেক রচিত কাব্যগ্রন্থ সংস অফ এক্সপেরিয়েন্স এর তৃতীয় কবিতা দ্য চিমনি সুইপার নিয়ে আলোচনা করব। উইলিয়াম ব্লেকের দুটি কাব্যগ্রন্থ সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপেরিয়েন্স। সংস অফ ইনোসেন্সেও একটি কবিতা রয়েছে দ্য চিমনি সুইপার নামে, সংস অফ এক্সপেরিয়েন্সেও একটি কবিতা রয়েছে দ্য চিমনি সুইপার নামে। ইতিমধ্যে আমরা সংস অফ ইনোসেন্সের দ্য চিমনি সুইপার নিয়ে আলোচনা করেছি, আর আজকে আমরা সংস অফ এক্সপেরিয়েন্সের দ্য চিমনি সুইপার নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দ্য চিমনি সুইপার ইজ দ্য টাইটেল অফ এ পোয়েম বাই উইলিয়াম ব্লেক, published in two parts in Songs of Innocence in 1789 and Songs of Experience in 1794. The poem The Chimney Sweeper is set against the dark background of child labor that was prominent in England in the late 18th and 19th century. অর্থাৎ উইলিয়াম ব্লেকের দুটি কাব্যগ্রন্থ, একটি সংস অফ ইনোসেন্স যেটি প্রকাশিত হয়েছে 1789 সালে এবং অন্যটি সংস অফ এক্সপেরিয়েন্স যেটি প্রকাশিত হয়েছে 1794 সালে। এই দুটি কাব্যগ্রন্থেই দ্য চিমনি সুইপার নামে দুটি কবিতা রয়েছে, যেগুলো হচ্ছে মূলত তৎকালীন সময়ে অর্থাৎ 18 এবং 19 শতাব্দীতে ইংল্যান্ডে যেই চাইল্ড লেবার ছিল, শিশু শ্রম ছিল, সেটিকে ক্রিটিসাইজ করে সেটির বিরুদ্ধে এই কবিতাটি লেখা হয়েছিল। তো এবার আসি মূল কবিতায়। কবিতাটিতে টোটাল 3টি স্টাঞ্জা রয়েছে এবং প্রতিটি স্টাঞ্জায় টোটাল 4টি ভার্স বা লাইন রয়েছে। প্রথমে তিনি বলেছিলেন, এ লিটল ব্ল্যাক থিং অ্যামং দ্য স্নো ক্রাইং উইফ উইফ ইন নোটস অফ ও, হোয়ার আর দাই ফাদার অ্যান্ড মাদার সে, দে আর বোথ গন আপ টু দ্য চার্চ টু প্রে। এ লিটল ব্ল্যাক থিং, এ লিটল অল্প কিছু, ব্ল্যাক থিং কালো জিনিস, থিং বলতে এখানে মূলত শিশুদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ অল্প কিছু কালো শিশু, অ্যামং দ্য স্নো তুষারের মধ্যে বা কুয়াশার মধ্যে, ক্রাইং কান্নাকাটি করতেছে, উইফ উইফ ফুঁফিয়ে ফুঁফিয়ে, ইন নোটস অফ ও দুঃখে। অর্থাৎ অল্প কিছু কালো শিশু যারা তুষারের মধ্যে অথবা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে বুক ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্না করতেছে তাদের দুঃখে ভরা কণ্ঠে। হোয়ার আর দাই ফাদার অ্যান্ড মাদার সে, হোয়ার আর দাই ফাদার অ্যান্ড মাদার তোমাদের বাবা মা কোথায় বলো। তখন তারা বলছে, দে আর বোথ গন আপ টু দ্য চার্চ টু প্রে, তারা সবাই চার্চে গিয়েছিল প্রার্থনা করতে। অর্থাৎ প্রথম স্টাঞ্জায় বলা হয়েছে যে কিছু কালো শিশু যারা তুষারের মধ্যে অথবা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে বুক ফুঁফিয়ে ফুঁফিয়ে তাদের দুঃখে কষ্টে কান্নাকাটি করতেছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের বাবা মা কোথায় বলো। তখন তারা বলল যে আমাদের বাবা মা তারা সবাই চার্চে গিয়েছিল প্রার্থনা করতে। দে আর বোথ গন আপ টু দ্য চার্চ টু প্রে, তারা সবাই চার্চে প্রার্থনা করতে গেছে। মূলত এই লাইনের মাধ্যমে লেখক তৎকালীন চার্চ এবং চার্চে যে মানুষগুলো আসা যাওয়া করে তাদেরকে ক্রিটিসাইজ করেছেন। দেখা যাচ্ছে যে তৎকালীন সময়ে কিছু পিতামাতা রয়েছে যারা চার্চে প্রার্থনা করার উদ্দেশ্যে দেখা যাচ্ছে তাদের ছোট ছোট যে শিশুগুলো ছিল তাদেরকে চাইল্ড লেবার, তাদেরকে অনেক কঠিন কাজে নিয়োগ দিয়ে দিত, তাদেরকে কাজে পাঠিয়ে দিত। তারা তাদের সন্তানদের দেখাশোনা না করে এত কঠিন হার্ডওয়ার্ক করিয়ে সেই টাকা পেয়ে দেখা যাচ্ছে যে আনন্দের সাথে তারা চার্চে গিয়ে আবার প্রার্থনাও করছে। যার কারণে লেখক এখানে এই লাইনের মাধ্যমে ওই বাবা মাগুলোকে এবং চার্চের ক্রিটিসাইজ করেছেন, যেই বাবা মাগুলো তাদের সন্তানদেরকে হার্ডওয়ার্ক করিয়ে ওই টাকা দিয়ে ভালো ভালো খাবার খায় এবং চার্চে গিয়ে প্রার্থনা করে। যাই হোক, দ্বিতীয় স্ট্যান্জে তিনি বলেছেন, বিকজ আই ওয়াজ হ্যাপি আপন দ্য হেথ অ্যান্ড স্মাইল্ড অ্যামং দ্য উইন্টার্স স্নো, দে ক্লজড মি ইন দ্য ক্লথস অফ ডেথ অ্যান্ড টট মি টু সিং দ্য নোটস অফ ও। বিকজ কারণ, আই ওয়াজ হ্যাপি আমি হ্যাপি ছিলাম, আমি খুশি ছিলাম, আপন দ্য হেথ, হেথ মানে হচ্ছে তৃণভূমি, অর্থাৎ আমি হ্যাপি ছিলাম তৃণভূমিতে, অ্যান্ড স্মাইল্ড অনেক হাসতাম, অ্যামং দ্য উইন্টার্স স্নো ওই তুষারের কষ্টেও, অর্থাৎ তুষারে যেই স্নো পড়তো এই শীতের মধ্যেও আমি অনেক হ্যাপি ছিলাম, অনেক খুশি ছিলাম এবং এই তুষারের মধ্যেও আমি কষ্ট পেতাম না। দে ক্লথস মি তারা আমাকে পরিয়ে দিয়েছে, ইন দ্য ক্লথস অফ ডেথ মৃত্যুর পোশাক,
অ্যান্ড টট এবং আমাকে শিখিয়ে দিয়েছে বা বাধ্য করেছে মি আমাকে টু সিং দ্য নোটস অফ ও এই দুঃখের গানগুলো গাইতে বা কান্না করতে। বিকজ আই ওয়াজ হ্যাপি আমি হ্যাপি ছিলাম আপন দ্য হেডস তৃণভূমিতে। মূলত এই লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখন যে শিশুটি কথা বলছে সে এখন আর চাইল্ড বা শিশু নেই, সে এখন কিছুটা ইয়াং হয়ে গিয়েছে, তার এখন লাইফ নিয়ে অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে। সে তখন তার শিশুবেলার কথা বলছে যে আমি যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, ইনোসেন্স ছিলাম, যখন আমার এক্সপিরিয়েন্স হয়নি, ওই সময় তৃণভূমিতে আমি খুব ভালো ছিলাম, আমি অনেক হ্যাপি ছিলাম। ওই তুষারের মধ্যে আমি কষ্ট পেতাম না এবং কষ্ট কী জিনিস আমি বুঝতামও না। এবং এরপরে দেখা যাচ্ছে তারা আমাকে মৃত্যুর পোশাক পরালো, অনেক বেশি কষ্ট করাচ্ছিল, কাজ করাচ্ছিল, হার্ডওয়ার্ক করাচ্ছিল এবং তারা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে দুঃখের গান গাইতে হয়। অর্থাৎ তারা আমাকে এমনটাই বাধ্য করেছে, এতটাই কষ্ট দিয়েছে, এখন আমি বাধ্য হয়েছি প্রতিকার করার, এখন আমি বাধ্য হয়েছি কিছু বলার এবং তাদের এই অন্যায়ের প্রতিবাদ করার। অর্থাৎ একটা সময় আমি হ্যাপি ছিলাম তৃণভূমিতে, এমন তুষারেও আমি কষ্ট পেতাম না, তারা আমাকে মৃত্যুর পোশাক পরালো এবং একটা সময় আমি বাধ্য হয়েছি কিছু বলার বা প্রতিবাদ করার বা কান্না করার। যাই হোক, এরপর তৃতীয় স্ট্যান্জা তিনি বলেছেন, অ্যান্ড বিকজ আই অ্যাম হ্যাপি অ্যান্ড ড্যান্স অ্যান্ড সিং দে থিঙ্ক দে হ্যাভ ডান মি নো ইনজুরি and are gone to praise God and his priest and king who make up the heaven of our misery. And because I am happy and dance and sing এবং এখন আমি সুখী, আমি খুশি, আমি নাচি এবং গান গাই। দে থিঙ্ক তারা ভেবেছিল, দে হ্যাভ ডান মি নো ইনজুরি তারা ভেবেছে তারা আমাকে ইনজুরি করেনি। তারা বলতে এখানে ওই শিশুদের মা বাবার কথা বলা হয়েছে। তারা ভেবেছে তারা আমাকে ইনজুরি করেনি। অ্যান্ড আর গন টু প্রেজ এবং তারা গিয়েছে প্রার্থনা করতে, কোথায়? গডের কাছে অথবা তাদের প্রিস্ট বা পুরোহিতের কাছে অথবা কিংয়ের কাছে, যারাই মূলত আমাদের এই কষ্টের টাকা দিয়ে তাদের হ্যাভেন বানিয়েছে, তাদের স্বর্গ বানিয়েছে। অর্থাৎ এই স্ট্যান্জায় লেখক মূলত তৎকালীন যে গড সৃষ্টিকর্তা অথবা প্রিস্ট বা পুরোহিত বা তৎকালীন যে কিং বা রাজারা ছিলেন তাদেরকে ক্রিটিসাইজ করেছেন। বলা হচ্ছে ওই শিশুগুলো বলেছে যে এখন আমি সুখী আছি, আমি নাচি, আমি গান গাই এবং আমার বাবা মা এবং যে রাজা কিং বা গড রয়েছে তারা ভাবে তারা আমাকে ইনজুরি করেনি। এবং এটা ভেবেই দেখা যাচ্ছে আমার বাবা মারা ওই গডের কাছে, প্রিস্টের কাছে বা রাজার কাছে যায় প্রার্থনা করতে, এমন মানুষদের কাছে অর্থাৎ ওই রাজা, প্রিস্ট বা গডের কাছে যায় যারাই মূলত আমাদের মিজারির মাধ্যমে, আমাদের কষ্টের মাধ্যমে তাদের হ্যাভেন বানিয়েছিল। এই হচ্ছে মূলত মূল কবিতা। এবারে যদি আমরা সংক্ষেপে সামারাইজ করি তাহলে দেখা যাচ্ছে যে কিছু শিশু যারা প্রচণ্ড শীতের মধ্যে, তুষারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক পুঁপিয়ে পুঁপিয়ে কষ্টে কান্না করতেছে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের বাবা মা কোথায় বলো। তখন তারা বলে যে আমাদের বাবা মা চার্চে গিয়েছে প্রার্থনা করার জন্যে। এবং একটা সময় আমি হ্যাপি ছিলাম, খুশি ছিলাম, যখন আমি ছোট ছিলাম বুঝতাম না, এই শীতের তুষারেও আমি কষ্ট পেতাম না, কিন্তু একটা সময় তারা আমাকে মৃত্যুর পোশাক পরালো, আমি বাধ্য হয়েছি এই কষ্টের গান বলার বা প্রতিবাদ করার বা কান্না করার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি সুখী, আমি নাচি, আমি গাই। তারা ভাবে যে তারা আমাকে ইনজুরি করেনি, আর এটা ভেবেই তারা আবার প্রার্থনা করতে চার্চে যায়, গডের কাছে বা পুরোহিতের কাছে বা কিংয়ের কাছে গিয়ে তারা আবার প্রার্থনাও করে। যে গড, পুরোহিত, কিং অথবা চার্চ মূলত আমাদের কষ্টের মাধ্যমেই তাদের হ্যাভেন বানিয়েছিল। ওই গড, প্রিস্ট বা রাজারা আমাদের কষ্টের মাধ্যমে তাদের হ্যাভেন বানিয়েছে। এটার একটা মর্মার্থ রয়েছে, সেটা হচ্ছে তৎকালীন সময়ে যে অনাথ শিশুরা ছিল যারা এভাবে কঠোর পরিশ্রম করত, দেখা যাচ্ছে যে তাদেরকে দেখিয়ে দেখিয়ে তৎকালীন যে চার্চ ছিল তারা এবং যে পুরোহিত ছিল তারা হচ্ছে যে মানুষদের কাছে অনেক অনুদান পায় এবং ওই অনুদান দিয়ে দেখা যাচ্ছে যে চার্চ খুব ভালোভাবে চলে, প্রিস্ট যিনি থাকেন তারা খুব ভালোভাবে চলে, তারা তাদের স্বর্গ বানিয়েছে। কিন্তু ওই অনুদানের কোনো অংশ এই শিশুরা পেত না, সেটাকে বুঝিয়েছে। অন্যদিকে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে ওখানে যে রাজার কথা বলা হয়েছে, যে রাজার কাছে মা বাবা রাজা প্রার্থনা করতে যায়, ওই রাজার কথা বলতে এখানে এটা বোঝানো হয়েছিল যে তৎকালীন যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ছিল সেখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট শিশুদেরকে দিয়ে অনেক হার্ড ওয়ার্ক করানো হতো, তাদেরকে কম টাকা দিয়ে, কম স্যালারি দিয়ে তাদের মাধ্যমে অনেক হার্ড ওয়ার্ক করতো,
যেই টাকাগুলো দিয়ে তৎকালীন যে কিং বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল তারা অনেক বেশি সম্পদ কামিয়েছে এবং তারা তাদের হ্যাভেন বানিয়ে ফেলেছে এই শিশুদেরকে কষ্ট দিয়ে দিয়েই। এটাকেই মূলত আইরনিক্যালি বোঝানো হয়েছিল। তো যাই হোক, এবার আমরা এই কবিতাটির কিছু শর্ট কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব। তো এই টপিকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য চিমনি সুইপার ইন দ্য সংস অফ এক্সপেরিয়েন্স। এই সংস অফ এক্সপেরিয়েন্স এর দ্য চিমনি সুইপার কবিতাটির মেইন আইডিয়া বা মেইন পারপাস কি? এটার উত্তরে বলা যেতে পারে দ্য চিমনি সুইপার ইজ এ পোয়েম অ্যাবাউট দ্য করাপ্টিং ইনফ্লুয়েন্স অফ অর্গানাইজড রিলিজন অন সোসাইটি। It specifically suggests that the church encroaches on the freedom and joys of childhood and indeed robs children of their youth. অর্থাৎ এই কবিতাটি হলো মূলত দেখা যাচ্ছে যে যেই রিলিজিয়ান অর্গানাইজেশনগুলো ছিল তারা তৎকালীন চার্চ ব্যবহার করে ছোট ছোট অনাথ শিশুদেরকে দিয়ে ব্যবসা করত। সেই ব্যাপারটিকে এই কবিতাটি রচনা করার মাধ্যমে ক্রিটিসাইজ করেছিলেন। যেই চার্চের মাধ্যমে শিশুদের যেই ফ্রিডম ছিল, স্বাধীনতা ছিল, সেটাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে তাদেরকে কাজে লাগিয়ে দেখা যাচ্ছে যে তাদের মাঝে তাদের যে অধিকারগুলো ছিল এবং তাদের যে ব্যক্তি স্বাধীনতা ছিল সেটিকে হরণ করা হয়েছে। অন্যদিকে তৎকালীন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে দেখা যাচ্ছে যে অনেক অনাথ শিশু রয়েছে ছোট ছোট, যাদের কোনো পিতৃ পরিচয় ছিল না, তাদেরকেও দেখা যাচ্ছে যে অনেক হার্ড ওয়ার্ক করানো হতো, যাদের যেই প্রাপ্য মর্যাদা ছিল, যাদেরকে যে স্যালারি দেওয়ার কথা ছিল সেটাও দিত না এবং তাদের যে শিশু হিসেবে যে অধিকার তা থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। তাদেরকে সেই হার্ড ওয়ার্ক করিয়ে করিয়ে সে অর্থ কামিয়ে তৎকালীন যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিল তারা তাদের স্বর্গ বানিয়ে ফেলেছে। অন্যদিকে ওই শিশুগুলো তাদের জীবনের কোনো কিছুই উপভোগ করতে পারেনি একমাত্র কষ্ট ছাড়া। সেই ব্যাপারগুলোকেই মূলত এই কবিতাটি রচনা করার মাধ্যমে উইলিয়াম ব্লেক ক্রিটিসাইজ করতে চেয়েছিলেন। আশা করি বুঝতে পেরেছ। এছাড়াও তোমাদের আরেকটি শর্ট কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য চিমনি সুইপার ইন সংস অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপেরিয়েন্স। সংস অফ ইনোসেন্স একটি কবিতা রয়েছে দ্য চিমনি সুইপার এবং সংস অফ এক্সপেরিয়েন্স একটি কবিতা রয়েছে চিমনি সুইপার। এই দুটি কবিতার মাঝে কি ডিফারেন্স রয়েছে? এর জবাবে বলা যেতে পারে দ্য ডিফারেন্স ইজ দ্যাট দ্য চাইল্ড অফ এক্সপেরিয়েন্স নোজ দিস লাইফ হ্যাজ বিন ফোর্সড আপন হিম and he realizes that he has been taught the language of the sweep's sorrowful life. Unlike innocence, Blake suggests that experience is a state of knowledge and control. অর্থাৎ উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্সে দ্য চিমনি সুইপারের যেই শিশুগুলো ছিল, দেখা যাচ্ছে যে তারা শিশু থাকার কারণে তাদের লাইফের মানে তারা বুঝতো না, তাদেরকে যে কষ্ট দেওয়া হতো সেটার মানেও তারা বুঝতো না। তারা তাদের কষ্টগুলোকে মেনে নিত, অর্থাৎ তারা অনেক ইনোসেন্স ছিল এবং সরল ছিল, যার কারণে তারা প্রতিবাদ করতেও পারেনি। কিন্তু দেখা যাচ্ছে যে সংস অফ এক্সপেরিয়েন্সে যে চিমনি সুইপারগুলো রয়েছে তারা একটা সময় যখন এক্সপেরিয়েন্সড হয়ে গিয়েছে, অ্যাডাল্ট হয়ে গিয়েছে, ইয়থ হয়ে গিয়েছে, তখন তারা রিয়ালাইজ করতে পারছে যে তাদেরকে মূলত এই কাজ করার জন্য ফোর্স করা হচ্ছে এবং তাদেরকে বাধ্য করেছে তাদের এই সরফুল লাইফ সম্পর্কে প্রতিবাদ করার। অর্থাৎ সংস অফ ইনোসেন্স এর শিশুগুলো বুঝতো না তাদেরকে কি করা উচিত এবং তাদের কি করতে হবে, কিন্তু সংস অফ এক্সপেরিয়েন্সের যে শিশুরাগুলো রয়েছে তারা মূলত এখন বুঝে, তাদের মাঝে নলেজ এবং কন্ট্রোল রয়েছে, তাদেরকে এখন কি করতে হবে। সংস অফ ইনোসেন্সের শিশুরা বুঝেনি তাদেরকে কি করা হচ্ছে, কি কষ্ট দেওয়া হচ্ছে এবং কি করা উচিত। আর সংস অফ এক্সপেরিয়েন্সের যে চিমনি সুইপারগুলো রয়েছে তারা বুঝে, তারা রিয়েলাইজ করে তাদের সাথে কি অন্যায় করা হচ্ছে এবং তাদেরকে কি করা উচিত। এটি হচ্ছে মূলত সংস অফ ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্সের দ্য চিমনি সুইপার কবিতাটির ডিফারেন্স। আশা করি বুঝতে পেরেছ। তো গাইজ, এবার আমরা এই কবিতাটির কিছু কি ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। এই কবিতাটিতে টোটাল স্টানজা রয়েছে 3টি এবং প্রতিটি স্টানজায় 4টি করে ভার্স বা লাইন রয়েছে। এই কবিতাটির রেম স্কিম হলো এ এ বি বি এবং এই কবিতাটির টোন হলো বিটারনেস। বিটারনেস মানে হচ্ছে তিক্ততা। অর্থাৎ পুরো কবিতা জুড়ে আমরা দেখেছি যে শিশুগুলো ছিল, চিমনি সুইপারগুলো ছিল,
তাদের মাঝে অনেক তিক্ততা কাজ করছে। একটা সময় যদি তারা বুঝতো না, কিন্তু বর্তমানে তাদের অনেক তিক্ত অভিজ্ঞতার ফলে তাদের মাঝে আমরা অনেক তিক্ততা দেখতে পাই, যার কারণে এই কবিতাটির টোন হচ্ছে বিটারনেস বা তিক্ততা। এবং এই কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ থিমস রয়েছে। প্রথম সেটি হচ্ছে স্যাডনেস বা বিষণ্ণতা। পুরো কবিতা জুড়েই আমরা যে চিমনি সুইপারগুলো রয়েছে তাদের মাঝে কিছু বিষণ্ণতার ছাপ দেখতে পাই, যাদেরকে শিশুবেলা থেকেই যাদের সাথে অন্যায় করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে এই হার্ডওয়ার্কের মধ্যে রেখে তাদের পিতামাতা আবার ওই চার্চে গিয়ে প্রার্থনাও করে, যার কারণে ওই শিশুগুলোর মাঝে অনেক বিষণ্ণতার চাপ আমরা দেখতে পাই। অন্য একটি থিম হচ্ছে ডেথ, মৃত্যু। আমরা কবিতাটিতে দেখেছি যে বলা হয়েছে যে ওই শিশুগুলোকে মৃত্যুর পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের দ্বারা এতটাই অন্যায় করা হচ্ছে, এত হার্ডওয়ার্ক তাদের দ্বারা করা হচ্ছে যে তারা ধীরে ধীরে ওই মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে। এবং কবিতাটির অন্য একটি থিম হলো অ্যাবান্ডনমেন্ট বা বিসর্জন। পুরো কবিতা জুড়েই আমরা বিসর্জনের অনেক নজির দেখতে পাই। আমরা দেখতে পাই যে শিশুগুলো রয়েছে তারা তাদের শিশুকাল বিসর্জন দিয়েছে মানুষের সেবা করতে করতে, যেখানে দেখা যাচ্ছে তাদের পুরো শিশুকাল পার হয়ে গেছে, নিজেরা কিছু অর্জন করতে পারেনি, বরং হারিয়েছে, অনেক বেশি বিসর্জন দিয়েছে। যার কারণে এই কবিতাটির একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে অ্যাবান্ডনমেন্ট বা বিসর্জন। তো এগুলোই হচ্ছে এই কবিতাটির থিমস, আশা করি বুঝতে পেরেছ। আর হ্যাঁ, আরেকটি ইম্পর্ট্যান্ট হিন্টস দিয়ে রাখি, সেটা হচ্ছে উইলিয়াম ব্লেক যখন এই কবিতাটি রচনা করেছিলেন সেই সময়টি ছিল মূলত তৎকালীন ইউরোপ আমেরিকাতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়। অর্থাৎ আমরা জানি 1760 সাল থেকে শুরু করে 1840 সালের পর্যন্ত দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছিল। অর্থাৎ তৎকালীন ব্রিটিশ বা ইউরোপ আমেরিকাতে দেখা যাচ্ছে যে মানুষগুলো পূর্বে কৃষি এবং হস্তশিল্পের প্রতি অনেক বেশি নির্ভরশীল ছিল, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে ওই ইংল্যান্ডে বা ইউরোপ অঞ্চলগুলোতে অনেক বেশি শিল্পায়ন শুরু হয়েছে, অনেক কলকারখানা তৈরি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই কলকারখানায় কাজ করার জন্য মানুষকে পেত না, যার কারণে শিশুদেরকে এবং হতদরিদ্র অনাথ যে শিশুগুলো ছিল তাদেরকে এনে এনে অনেক হার্ডওয়ার্ক করানো হতো, তাদেরকে মূলত কাজ করানো হতো। এবং যেই অন্যান্য কৃষি নির্ভর বা হস্তশিল্প নির্ভর যে মানুষগুলো ছিল তাদের ব্যবসায় ভাটা পড়েছে, তারা কর্মহীনতায় ভুগতেছে। সেই সময়ে ওই কৃষক শ্রেণীর মানুষগুলো তাদের অধিকার আদায়ের লক্ষ্যে এবং যে শিশুগুলো এবং যে অনাথগুলোর সাথে অন্যায় করা হচ্ছিল, যাদেরকে কাজে বাধ্য করা হচ্ছিল, তারা একটা সময় প্রতিবাদ শুরু করেছে। এবং সেই সময় পুরো ইউরোপ এবং ব্রিটিশ জুড়ে অনেক বেশি টালমাটাল পরিস্থিতি ছিল, ধরপাকড় পরিস্থিতি ছিল। তখন কৃষক শ্রেণীর মানুষ এবং যে দরিদ্র শ্রেণীর মানুষগুলোকে ওই ইন্ডাস্ট্রিগুলোকে কাজে বাধ্য করা হতো, তারা তাদের সঠিক অধিকার আদায়ের লক্ষ্যে রেভলিউশন বা বিদ্রোহ শুরু করে। সেই সময়কার পরিস্থিতিতে ওই শিশু শ্রমকে দায়ী করে এবং রেভলিউশনারি যারা ছিলেন তাদেরকে সাপোর্ট করে তৎকালীন সময়ের যে অন্যায় অবিচারগুলো চলছিল সেইগুলোকে ক্রিটিসাইজ করেই তিনি মূলত এই কবিতাটি রচনা করেছেন। অর্থাৎ এই কবিতাটি রচনার অন্য একটি পারপাস ছিল তৎকালীন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যেই রেভলিউশনারিরা ছিলেন, যে বিদ্রোহীরা ছিলেন, তাদেরকে সাপোর্ট করে এবং তাদের সাথে যে অন্যায় করা হতো, শিশুদের সাথে যে অন্যায় করা হতো, সেই ব্যাপারগুলোকে তিনি এই কবিতাটিতে তুলে ধরার চেষ্টা করেছিলেন। আশা করি মোটামুটি বুঝতে পেরেছ। তো এই হচ্ছে এই কবিতাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সংস অফ এক্সপেরিয়েন্সের দ্য নার্সেস সং কবিতাটি নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে সেই টপিকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।